অশোকদা, সামগ্রিকভাবে এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন এবং ট্রাম্পের ভূমিকা? তিনি যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেস মিট করার আগেই দেশের উদ্দেশ্যে বক্তব্য রাখার, সবাই জানে 8টার সময় তিনি বক্তব্য রাখবেন, তার ঠিক আধ ঘন্টা আগে ট্রাম্প প্রেস মিট করে বলে দিচ্ছেন যে কি কারণে যুদ্ধ কিভাবে থামানো হয়েছে এবং বলছেন ট্রাম্পের ভূমিকা, এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, সব প্রথমে যেটা মানে বলতে শুরু করতে হয় বলার দিক থেকে, সেটা হচ্ছে যে টেরোরিজমের যদি থামাতে হয় তাহলে তার প্রধান অস্ত্রটা মানে বোমাবাজি নয়। এই জিনিসটা আমাদের বোধহয় এবারে বলার দরকার আছে। এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত শাস্ত্র যে টেরোরিজমের বিরুদ্ধে প্রধান অস্ত্র হচ্ছে ইন্টেলিজেন্স, এবং এমন স্তরের ইন্টেলিজেন্স যেটা প্রত্যেকটি উগ্রপন্থী ঘাঁটি, প্রত্যেকটি উগ্রপন্থী ব্যক্তি, প্রত্যেকটি উগ্রপন্থী জায়গা, তাদের স্থান, তাদের থাকার জায়গা, তাদের ট্রেনিংয়ের জায়গা ইত্যাদিকে সরাসরি কোভার্ট কথাটা আমি ঠিক বাংলা পাচ্ছি না, মানে টার্গেট করে টেরোরিজমকে অ্যাটাক করা হয়। এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত শাস্ত্র। সেইটা না করে যদি সেনাবাহিনী গিয়ে চারিদিকে বোমাবাজি করে আসে এবং এয়ারপোর্টের রানওয়ে ভেঙে দেয় ইত্যাদি, সেটা একটা মানে করতে হয়, সেটা দরকারও আছে। কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে যে ধরনের দাবি আমাদের মিডিয়াতে করা হয়েছে, সরকারি দিক থেকে অতটা কিন্তু দাবি করা হয়নি যে 100 মতো জঙ্গি মারা গেছে ইত্যাদি, সরকার কিন্তু বলেনি। আন্তর্জাতিক মিডিয়া কিন্তু কোথাও সেটা বলে। আমি অন্তত মানে 6টা-7টা আন্তর্জাতিক মিডিয়া চ্যানেল দেখছি সারাক্ষণ যে তারা কি বলছে, কারণ তাদের রিপোর্টাররা ভারতেও আছে, তাদের রিপোর্টাররা পাকিস্তানেও আছে, ফলে তাদের দিক থেকে জিনিসটা বোঝার সুযোগ বেশি। তারা কিন্তু ওরম কথা কোথাও বলেননি। বিশেষ করে তারা যেটা বলছেন একাধিক চ্যানেল যেটা বলেছেন, আন্তর্জাতিক চ্যানেল, সেটা হচ্ছে যে এই যে ঘাঁটিগুলোতে আক্রমণ হবে এটা পাকিস্তানের ইন্টেলিজেন্স জানতে পেরেছিল এবং যদি কিছু তারা থেকে থাকে তারা সরিয়েও গিয়েছিল। কাজেই এইটা প্রথমেই বোধহয় বলা দরকার যে ভারতের সেনাবাহিনীকে যেটা করতে বলা হয়েছে সেটা ভারতের সেনাবাহিনী করেছে। আপনার মনে রাখতে হবে যে 22 এপ্রিলের পরে যে একাধিক মিটিং হয়েছিল সেনাপ্রধানদের সঙ্গে, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অ্যাফেয়ার্সদের সঙ্গে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের সঙ্গে ইত্যাদি, তাতে একটা সময়তে পরিষ্কারভাবে বলাই হলো যে সেনাবাহিনী মানে স্থল, বাতাস এবং আকাশ এবং নৌবাহিনী তিনজনকেই তাদের পরিকল্পনা করতে বলা হলো এবং তারা যে পরিকল্পনা এনে রাখলো টেবিলে, সেই পরিকল্পনা অ্যাপ্রুভড হলো এবং সেই অনুযায়ী তারা কাজ করবে। টেরোরিস্ট ঘাঁটিগুলোকে আক্রমণ করা হয়েছে, সেটা করার দরকারও আছে, এটা ঠিক কথাই। কিন্তু এটা মনে রাখতে হবে যে ওইভাবে কোনোদিনও টেরোরিজম ঠেকানো যায়। দ্বিতীয় যেটা হচ্ছে যে করতে পারা যেত, সেটা হচ্ছে যেটা মানে এটা তাত্ত্বিক কথা বলছে, সেটা হচ্ছে যে ইসরায়েল যেটা গাজায় করেছে, অর্থাৎ নির্বিচারে মানুষ মেরে ফেলে। এখনো পর্যন্ত বোধহয় 52-53 হাজার মানুষ মারা গেছে, যার মধ্যে মহিলা এবং শিশুই সবচেয়ে বেশি। এবং সবসময় তারা বলে গেছে যে আসলে ওরা সব হচ্ছে টেররিস্ট। এই জিনিসটা ভারত করতে পারবে না, এটা আমরা প্রথম থেকেই জানি, এবং এই জিনিসটা ভারত করতে চাইবে না, এটাও আমরা প্রথম থেকে জানি। শুধু পারবে না না, সেরকম জিনিস করার মতো ভারতীয় মানসিকতার মধ্যেই সেটা পড়ে না, ওটা ইসরায়েলি মানসিকতার মধ্যে পড়ে। কাজেই এইটা প্রথমেই বলা দরকার যে মানে উগ্রপন্থী ঠেকানোর ব্যাপারে আমাদের প্রাপ্তি যদি কি হয়, সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন আছে। এটা এক নম্বর। আমরা সত্যি সত্যি কি পেলাম জানি না। সত্যি কথা বলতে কি, ওই যে 4 জন না 5 জন, কখনো শুনি 5 জন, কখনো শুনি 4 জন, ওদের নামগুলোও কিন্তু পরিষ্কারভাবে জানা নেই। না, ঠিকানা তো ছেড়েই দিন, আমরা তো বলি নাম ঠিকানা, নামও জানা নেই, ঠিকানা তো জানা নেই। ফলে তারা কোথায় আছেন সেটাই আমরা জানি না, যেটা প্রশ্ন বললো। কাজে ওই দিক থেকে খুব বেশি অগ্রগতি কিছু হয়নি। দ্বিতীয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে মানে টেরোরিজম ঠেকাতে গেলে, উগ্রপন্থা ঠেকাতে গেলে ইন্টেলিজেন্সের পাশাপাশি যেটা দরকার হয় সেটা হচ্ছে খুব প্রিসিশন টেকনোলজি। যে প্রিসিশন টেকনোলজির কিছুটা ভারতের কাছে আছে, কিছুটা পাকিস্তানের কাছে আছে, তার প্রয়োগও কিছুটা হয়েছে, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে স্তরের প্রয়োগ হতে পারত, হওয়া দরকার, একেবারে পিন পয়েন্ট করে ব্যক্তিকে ট্রেস করে তাকে আঘাত করা,
সেই স্তরে টেকনোলজি আমাদের কাছে এখনো নেই, মানে যেটা আমেরিকান টেকনোলজির কাছে আছে। তারা পাকিস্তানকে না জানিয়ে অ্যাবটাবাদে রাত্রিবেলাতে কয়েকটা লোক নামিয়ে হেলিকপ্টার থেকে, প্লেন থেকে ওসামা বিন লাদেনের বাড়িতে ঢুকে তাকে মেরে, এবং সেই পুরো জিনিসটা ভিডিওতে হিলারি ক্লিন্টন এবং বারাক ওবামা দেখছে ঘটনাটা ঘটছে। এবং তারা যখন দেখা গেল যে হ্যাঁ তারা তাদেরকে হত্যা করলেন, তারা হাততালি দিয়ে উঠল, সাবাস করে। ওই স্তরের টেকনোলজি আমাদের কাছে নেই। কাজেই দুটো ব্যাপারে আমাদের এটা মনে রাখতে হবে যে মানে উগ্রপন্থা ঠেকানোর ব্যাপারে আমরা খুব বেশি এগিয়েছি কিনা আমাদের কাছে প্রশ্ন ছিল। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে 22শে এপ্রিলের পর থেকে 14 দিন যেভাবে ভারতবর্ষের একটা যুদ্ধবাজ মিডিয়া প্রমাণ করলো নিজেদের যে তারা যুদ্ধবাজ, এবং সেই সূত্রে তারা প্রপাগান্ডার সূত্রে ভারতবর্ষের জনতার, বিশেষ করে টেলিভিশন মুখী জনতার যে অংশটার একটা বড় অংশ মনে করে যে সোফায় বসে যুদ্ধ দেখতে খুব ভালো লাগে, আমি বলি এরা হচ্ছে সোফায় বসে যুদ্ধ দেখার যুদ্ধবাজ। এই প্রজন্ম একটা তৈরি হয়েছে, এটা আমরা সবসময় বুঝতে পারি না, কিন্তু প্রজন্ম একটা তৈরি হয়েছে যারা প্রথম ইরাকের সময়ে লাইভ যুদ্ধ দেখে ভাবছিল যে আমরা হলিউড ফিল্ম দেখছি। হলিউড ফিল্ম মানে সেই আমাদের যে আমলের প্যাটার্ন, টোরা টোরা টোরা, ব্যাটল ফর বালজ, বিখ্যাত সব ছবি, অর্থাৎ যুদ্ধ আর হলিউড ফিল্ম তারা একসঙ্গে একই রকম ভাবে। এইরকম একটা প্রজন্ম ভারতেও এখন এসে গেছে, এবং সেই প্রজন্মটাকেই একটা উস্কানি দিয়ে যে প্রপাগান্ডা চালু করা হলো, এবং তাতে মিডিয়া যত দূরে যত নিচুতে নামতে পারলো। আমি কয়েকটা উদাহরণ দেখছিলাম, নিউজ লন্ড্রি একটা একটা কম্পাইলেশন করেছে, সেই কম্পাইলেশনটা পুরোটা দেখে উঠতে পারিনি, একটু একটু দেখছিলাম, যে যেখানে তারা দেখাচ্ছেন যে নিউজ মিডিয়া কোন জায়গায় গেছে। মানে টেলিভিশন প্রোগ্রামের মধ্যে কাউকে অমুকের বাচ্চা, অমুক শুয়ার, এইসব ধরনের কথাবার্তা ব্যবহার হচ্ছে মিডিয়ার প্রোগ্রামে। পাকিস্তানের একজন প্রতিনিধি ভারতের একজন প্রতিনিধির মধ্যে কথা হচ্ছে ওই ভাষায়। হ্যাঁ, এটাও আমাদের কাছে একটা নতুন, মানে নতুন বলবো যে জিনিস, কিন্তু যার এটা তো সবাই দেখেছে, কাজে এটা নিয়ে আমি কথা বলছি না। যেটা কথা বলছি সেটা হচ্ছে যে এই ব্যাপারটা ভারতের মিডিয়ার শুধু নয়, ভারতের সামগ্রিক দেশের ওভারঅল যে ইমেজ এবং ক্রেডিবিলিটি সারা আন্তর্জাতিক জগতের কাছে, এটা যে কতটা নিচে নামিয়েছে এটা বুঝতে কিছুদিন লাগবে। এটা নিয়ে কথাবার্তাও খুব একটা হয়, এবং কিছু কিছু আন্তর্জাতিক মিডিয়া তারা বলেছে যে ভারতের মিডিয়া পাকিস্তানের মিডিয়াও একই রকম, কোনো তফাৎ দেখলাম না। যে জায়গায় গেছে তারা যে শুধুমাত্র মিডিয়ার ক্ষতি করেছে তা নয়, ভারতবর্ষের ইমেজের ক্ষতি করেছে। এবং শুধু তাই নয়, আমার নিজের মনে হয় যে তারা এমন একটা জিনিস, এমন একটা মানে কি বলে হুজুগ তৈরি করেছে বা জিগির তৈরি করেছে, যেটাতে সরকারকে রেসপন্ড করতে তারা প্রায় বাধ্য করলো যে এইভাবে তোমরা রেসপন্ড করো। ওটাও আরেকটা দিক আমি বলতে চাইবো, এবং সেটা নিয়ে বোধহয় আলাদা করে আমাদের আলোচনা করা দরকার আছে যে মিডিয়া কত নিচে নামতে পারে এবং তার ফলাফল কি হতে পারে। তার ফলাফল যেটা আরো একটু হয়েছে সেটা অন্য একটা জিনিস, সেটা হচ্ছে যে দেশের মানুষই কিন্তু মানে সাম্প্রদায়িক ভাগাভাগির মধ্যে আরো বেশি ভাগ হয়ে গেছে। শুধু যে তারা এই উস্কানি জিগি তৈরি করেছে যুদ্ধবাজ তা তো নয়, কাশ্মীরে যে অভূতপূর্ব প্রতিবাদ হয়েছে, অভূতপূর্ব একতা দেখিয়েছেন কাশ্মীরের মানুষ, সেইটা একেবারে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। এত বড় ক্ষতি জিনিসটা বোধহয় খুব চট করে পাওয়া যায় না। এবারে আমি আসছি যেটা আন্তর্জাতিক পলিটিক্সের মধ্যে যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে এটা তো পরিষ্কার যে যুদ্ধ ঘোষণা করার আগে কিন্তু মোদি প্রধানমন্ত্রী তিনি কিন্তু কোনো দেশবাসীর কাছে ভাষণ দেননি। সাধারণত আমরা দেখেছি ইন্দিরা গান্ধীও একটা অ্যাড্রেস করেছিলেন, এসব ঘটনা পুরনো মনে আছে। ইনি কিন্তু তা করেননি। ইনি বিহারের জনসভায়, সেটা ইলেকশনের জনসভা ছিল, সেখান থেকে উনি বলছেন যে আমরা টেররিস্টদের ছেড়ে কথা বলবো না। তো একেবারে পরিষ্কার কথা, খুব ভালো দরকারি কথা সেটা বলেছেন, এবং সেটা আবার ইংরেজিতে বলেছেন যাতে আন্তর্জাতিক মিডিয়ার কাছে যায়। কিন্তু দেশবাসীর কাছে উনি কিন্তু কোনো
উনি কিন্তু কোনো ভাষণ দেননি যুদ্ধ করার আগে। সিজ ফায়ার হয়ে যাওয়ার পরে দুদিন বাদে তাকে দেশবাসীর কাছে আসতে হলো। আমার কাছে প্রথমেই এইটা হচ্ছে রহস্যপূর্ণ, যেটা সিজ ফায়ার হয়েছে, যেটা অনেকে বলবেন ভালো হয়েছে, অনেকে বলবেন ভালো হয়নি। এক বিজেপিরই একটা বড় অংশ বিদেশ সচিবের বিরুদ্ধে যে পরিমাণ দেখেছে, ট্রোল দেখেছে, তাতে বোঝাই যাচ্ছে যে একটা অংশ পছন্দ করেন। সবাই হয়তো করেছে, মানে কথা বলবো না যে সবাই করেন, নিশ্চয়ই কেউ অনেকেই করেছে পছন্দ, কিন্তু একটা অংশ পছন্দ করেন। এবং সেই অবস্থায় প্রধানমন্ত্রীকে এদের দেশবাসীর কাছে ভাষণ দিতে হচ্ছে, যেখানে উনি বলার চেষ্টা করছেন যে আমরা আসলে সবকিছুই করেছি, কিন্তু উনি তিনটে খুব মূল্যবান জিনিস বলেছেন, সেটাও একটু বলা দরকার। উনি একটা মোটামুটি একটা ডক্ট্রিন বলতে পারেন বা স্ট্র্যাটেজি বলতে পারেন, উনি বলেছেন যা তিনটে মূল উপাদান আছে। একটা হচ্ছে যে আমরা ডিসাইসিভ অ্যাকশন নেব পাকিস্তানের বিরুদ্ধে, এবং যে কোনো সময় নেব, যদি কোনো ঘটনা ঘটে সবসময় নেব। মানে অর্থাৎ আমরা ডিপ্লোম্যাসি, কথাবার্তা, ইকোনমিক অ্যাকশন ইত্যাদি এসব নয়, ডিসাইসিভ মিলিটারি অ্যাকশন নেব, এটা একটা ডক্ট্রিন। আরেকটা উনি বলেছেন যেটা খুব অদ্ভুত, সেটা হচ্ছে যে মানে নিউক্লিয়ার ব্ল্যাকমেলের মাধ্যম দিয়ে আমরা টেরোরিজমকে ছত্রছায়ায় আটকে মানে দেখবো, এরকম ভাবে আমরা দেখবো না, আমাদেরকে নিউক্লিয়ার ব্ল্যাকমেল দিয়ে টেরোরিজমকে ঠেকানো আমরা মানে অ্যালাউ করবো না, আমরা সেই ব্যবস্থাটাও নিতে রাজি আছি। আর তৃতীয় হচ্ছে যে মানে উগ্রপন্থী আর উগ্রপন্থীতে যারা স্পন্সর করে, যাদেরকে যারা মদত দেয়, তাদেরকে আমরা একসঙ্গে একইভাবে বিচার করব, যেটা পাকিস্তানের স্টেট, রাষ্ট্র এবং উগ্রপন্থী গ্রুপ, এদেরকে একসঙ্গে কথাটা বলছে। এটা নতুন ধরনের একটা কিন্তু মেসেজ, এই ধরনের মেসেজ কিন্তু আমরা আগে পাইনি। কিন্তু সেইটার খুব যে একটা বিশাল মানে গুরুত্ব পেল তা নয়, যেটা গুরুত্ব পেল সেটা খুব অদ্ভুত, এবং সেটা বেশ রহস্যময়। রহস্যময় এই জন্যে যে 10 তারিখে ট্রাম্প সাহেব বলে দিলেন যে যুদ্ধ থামছে, কখনো দুই পক্ষ বলেনি যুদ্ধ থামছে, তার 2 ঘন্টা 2.5 ঘন্টা বাদে বলল। তাই নিয়ে প্রথমেই একটা সারা পৃথিবী জুড়ে একটা আলোচনা তৈরি হলো যে এটা কি করে হলো। তারপরে জানা গেল যে সত্যি সত্যিই আমেরিকান দৌত্য ছিল, সেটা তো আল জাজিরা রিপোর্ট করেছে, সেটা তো সিএনএন রিপোর্ট করেছে, সৌদিরা তার মধ্যে জড়িয়ে ছিল, এটাও রিপোর্ট হয়েছে। গতকালকে আমি দেখলাম যে একটা মানে আল জাজিরাই বোধহয়, তারা বলছেন যে ইনডিরেক্টলি ডিরেক্টলি প্রায় 30টা দেশ এই দৌত্যের মধ্যে ছিল, যারা পাকিস্তান এবং ভারতকে যুদ্ধ থেকে বিরত হওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছে। এবং যেটা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এর মধ্যে আইএমএফ পাকিস্তানকে $1 বিলিয়ন স্যাংশন করলো, বোধহয় $2.5 বিলিয়ন না $3 বিলিয়ন। 5 বিলিয়ন বলেছে চাইছে 5 বিলিয়ন বলেছে, আপাতত নাও, তারপরে বিলিয়ন স্যাংশন করেছে। এটা ভারত দেখানোর চেষ্টা করেছিল বলে ভারতের মিডিয়াতে ফুলে ফেঁপে অনেক বেশি হয়েছিল, সেটা হয়নি। আমেরিকা ওয়াশিংটন ডিসিতে তাদের হেডকোয়ার্টার্স, তারা সেই কাণ্ডটা করতে পেরেছে। এবং ট্রাম্পের কথা অনুযায়ী মার্কো রুবিও এবং জেডি ভান্স দুজনে দুই পক্ষের সঙ্গে বারবার